সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেখ রেণু। হৃদিতা শেখ রেণুর নিয়মিত গল্প আড্ডায় আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট। শুরু হচ্ছে গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট। সুখময় সেনের বয়স ৩৫। এই বয়সেই সে চিত্রকর হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে। পোর্ট্রেটেই তার দক্ষতা বেশি। সমজদাররা বলে, সুখময় সেনের আঁকা কোনো মানুষের প্রতিকৃতি দেখলে সেই মানুষের জ্যান্ত রূপ দেখতে পাওয়া যায়। বহু প্রদর্শনীতে তার আঁকা পোর্ট্রেট দেখানো হয়েছে। শিল্প সমালোচকেরা তার প্রশংসাও করেছে। কিন্তু শিল্পীরা সব সময় এক পথে চলতে ভালোবাসে না। সুখময়ও এই ব্যাপারে ব্যতিক্রম নয়। সম্প্রতি তার মনে হয়েছে, পোর্ট্রেট তো অনেক হলো, এবার একটু অন্য ধরনের কিছু আঁকলে কেমন হয়। এই অন্য ধরনটা সুখময়ের ক্ষেত্রে হলো ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্য আঁকার উদ্দেশ্যেই সুখময় হাজির হয়েছে শিলং শহরে। সুখময় এখনো বিয়ে করেনি। তার বাপ মা দুজনেই জীবিত। দুটি বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। সুখময় শিলংয়ে একাই এসেছে, কারণ শিল্পীর একাকিত্বের প্রয়োজনীয়তা সে প্রবলভাবে অনুভব করে। যখন সে ছবি আঁকে, তার পাশে কেউ উপস্থিত থাকলে সেটা সে মোটেই পছন্দ করে না। অবশ্যই পোর্ট্রেট আঁকা হলে যার ছবি আঁকা হচ্ছে তাকে থাকতেই হয়, কিন্তু আর কেউ নয়। সব শিল্পীর মধ্যে এই প্রবণতাটা কম বেশি লক্ষ্য করা যায়, কিন্তু সুখময়ের মধ্যে এর মাত্রাটা একটু বেশি। তাই শিলংয়ে এসে সেখানকার বিখ্যাত লেকের ছবি সে যখন আঁকছিল ঘাসের উপর ইজেল রেখে, তখন একটি দ্বিতীয় প্রাণীর আবির্ভাবে সে মোটেই সন্তুষ্ট হলো না। বাহ, আপনার আঁকার হাত তো খাসা মশাই। এই হলো আগন্তুকের প্রথম মন্তব্য। এর কোনো উত্তর হয় না, তাই সুখময় স্মিত হাস্য করে তার তুলি চালিয়ে চলল। আমি চিত্রকরদের খুব উঁচুতে স্থান দেই, বললেন আগন্তুক। এক্সিবিশনে যায় সুযোগ পেলে। আপনার কি কোনো প্রদর্শনী হয়েছে? এটি একটি প্রশ্ন, কাজেই এর উত্তর দিতে হয়। সুখময় সংক্ষিপ্ততম উত্তরটি বেছে বলল, হ্যাঁ। আপনার নামটা জানতে পারি কি? সুখময় নাম বলল। আগন্তুকের দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল। আরে বলেন কি মশাই, আপনার নাম তো আমার বিলক্ষণ জানা। আমি যতদূর জানি আপনি তো ল্যান্ডস্কেপ আঁকেন না। আপনার ছবির প্রদর্শনীতে আমি গিয়েছি, সেগুলো সবই পোর্ট্রেট। তা হঠাৎ সাবজেক্ট চেঞ্জ করলেন কেন? স্বাদ বদলের জন্য, বলল সুখময়। এই ভদ্রলোক তার পাশ সহজে ছাড়বেন বলে তো মনে হয় না। সুখময় অভদ্রতা এড়ানোর জন্য বাধ্য হয়ে প্রশ্নটা করল, আপনি কি শিলংয়েই থাকেন? আগে না, আমার এক শালা থাকে লাবানে। আমি তার বাড়িতে দিন দশেকের জন্য এসে উঠেছি। আমার নাম গণেশ মুৎসুদ্দি, কলকাতায় থাকি, একটি ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সুখময় যে এতক্ষণ এই ভদ্রলোককে বরদাস্ত করেছে তার একটি কারণ হলো এই যে ভদ্রলোকের চেহারায় বেশ একটা ব্যক্তিত্বের ছাপ আছে। কণ্ঠস্বরও ভালো, নাক চোখা, চাউনি বুদ্ধিদীপ্ত। এইরকম চেহারা দেখলেই আপনা থেকেই সুখময়ের পোর্ট্রেট করার ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে ওঠে। তা আপনি কি মানুষের ছবি আঁকা ছেড়ে দিলেন? গণেশ মুৎসুদ্দি প্রশ্ন করলেন। পোর্ট্রেট তো অনেক হলো, বলল সুখময়। তাই ভাবলাম এবার ল্যান্ডস্কেপের দিকে একটু ঝুঁকি। আপনি আমার একটা ছবি এঁকে দেবেন? সুখময় রীতিমতো বিস্মিত। এ ধরনের প্রস্তাব ভদ্রলোকের কাছ থেকে সে আশা করেনি। গণেশ মুৎসুদ্দি ঘাসের উপর বসে পড়ে বললেন, আমি একটা অভিনব অফার দিচ্ছি আপনাকে। আপনি পোর্ট্রেট আঁকবেন, তবে সাধারণ পোর্ট্রেট নয়,
কিরকম? সুখময়ের মনে এখন বিরক্তির জায়গায় কৌতূহল দেখা দিয়েছে। তার হাতের তুলি হাতেই রয়ে গেছে, সে তুলি আর কাজ করছে না। গণেশ মুৎসুদ্দি বললেন, আমার প্রস্তাবটা শুনুন, তারপর আপনার যা বলার বলুন। আমার মনে হয় এটা আপনি উড়িয়ে দিতে পারবেন না। সুখময় এখনো কোনো আন্দাজ করতে পারছে না ভদ্রলোক আসলে কি বলতে চান। ভদ্রলোকও একটু সময় নিয়ে তার প্রস্তাবটা দিলেন। ইয়ে, ব্যাপারটা হলো এই, আপনি আমার একটা ছবি আঁকুন, কিন্তু সেটা হবে এখনকার চেহারা নয়। আজ থেকে ঠিক 25 বছর পরে আমার যে চেহারা হবে সেইটা আপনার অনুমান করে আঁকতে হবে। আজ হলো 15ই অক্টোবর 1970। আপনার ছবিটা আমি উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব। তারপর আজ থেকে 25 বছর পরে, অর্থাৎ কিনা 15ই অক্টোবর 1995, আমি আবার ছবিটি নিয়ে আপনার সঙ্গে দেখা করব। আমার কথার নড়চড় হবে না। যদি দেখা যায় যে আপনার অনুমান ঠিক হয়েছে এবং ছবির সঙ্গে আমার তখনকার চেহারা মিলে গেছে, তাহলে আমি আপনাকে আরো কিছু টাকা পুরস্কার দেব। রাজি? প্রস্তাবটা যে অভিনব তাতে সন্দেহ নেই। এমন প্রস্তাব কোনো ব্যক্তি কোনো শিল্পীকে করেছে বলে সুখময়ের জানা নেই। সুখময় প্রস্তাবটা আসলেই উড়িয়ে দিতে পারল না। এটা একরকম চ্যালেঞ্জই বটে। একজন লোকের আজকের চেহারা 25 বছরে কি রূপ নেবে সেটা অনুমান করা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু তাও সুখময় একটা আকর্ষণ অনুভব করল। সে বলল, ছবি না হয় আমি আঁকলাম, কিন্তু 25 বছর পরে আপনার সঙ্গে যোগাযোগ হবে কি করে? আমি আপনার সঙ্গে যোগাযোগ করব, বললেন গণেশ মুৎসুদ্দি। আপনার এখনকার ঠিকানা আপনি আমাকে দিন, আমিও আমার ঠিকানা দিচ্ছি। যার ঠিকানা বদল হবে সে অন্যকে জানাবে। এই ব্যাপারে যেন অন্যথা না হয়, নইলে কিন্তু পরস্পরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক এইভাবে 25 বছর পর আপনার পোর্ট্রেটটি সঙ্গে নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করব। যদি চেহারা মেলে তাহলে আপনি আরো 5,000 পাবেন, না হলে অবশ্য টাকার আর কোনো প্রশ্ন উঠছে না। কিন্তু বুঝুন যে এতে কিন্তু আপনারও কোনো লোকসান হচ্ছে না, কারণ আপনার পারিশ্রমিক আমি এখনই দিয়ে দিচ্ছি। সুখময় একটু ভেবে বলল, বেশ, আমি রাজি আছি। শিলংয়েই কাজটা হবে তো? তা তো হতেই পারে, আমি এখানে আরো 10 দিন আছে। তার মধ্যে আপনার পোর্ট্রেট হয়ে যাবে না? পোর্ট্রেট করতে দিন 5-এর বেশি লাগবে না। আমি আরো 7 দিন আছি। কালই শুরু করা যাক। নিশ্চয়ই। কিন্তু এমন উদ্ভট প্ল্যান আপনার মাথায় এলো কি করে? আমি মানুষটাই একটু রগুড়ে আর খামখেয়ালি। আমাকে যারা চেনে আমার এই দিকটা তারা জানে। আপনার সঙ্গে পরিচয় হয়নি তো, তাই আপনার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে। আপনার বয়স এখন কত? 37। 25 বছর পরে আমার বয়স হবে 62। আপনি তো বোধহয় আমার চেয়ে ছোট। আমার বয়স 35, বলল সুখময়। আশা করি আমরা দুজনই আরো 25 বছর জীবিত থাকবো। সেটা কি জোর দিয়ে কেউ বলতে পারে? আমার মন তো তাই বলছে। তারপর দেখা যাক কি হয়। তাহলে কাল থেকেই কাজ শুরু? হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আমি আপনার বাড়িতেই আসতে পারি। আঁকার সরঞ্জাম, রং, তুলি, ক্যানভাস, ইজেল সেখানেই পাওয়া যাবে। আমি থাকি লাইমখরা, বাংলো বাড়ি, নাম কিসমত। এখানে সকলেই ওটাকে স্মিথ সাহেবের বাংলো বলে। গণেশ মুৎসুদ্দির আজ থেকে 25 বছর পরের পোর্ট্রেট আঁকতে সুখময় সেনের লাগলো 5 দিন। ছবিটা এঁকে সুখময় বুঝেছে যে এমন চিত্তাকর্ষক কাজ সে কোনোদিন করেনি। অন্য পোর্ট্রেট আঁকতে শুধু পর্যবেক্ষণেরই প্রয়োজন, কিন্তু এই ক্ষেত্রে একটা দূরদৃষ্টি সুখময়ের সবসময় প্রয়োগ করতে হচ্ছিল, যেটা এর আগে কখনো প্রয়োজনই হয়নি। গণেশ মুৎসুদ্দির মাথা ভর্তি চুল,
কিন্তু সুখময় লক্ষ্য করেছে যে সে চুলের জাত পাতলা, অর্থাৎ 25 বছর পরে তার মাথায় একটা বিস্তীর্ণ টাক দেখা দেবে। তাই মাথায় একটা বিস্তীর্ণ টাক দিয়েছে সুখময়। তাছাড়া সুখময়ের মন বলছে এই ব্যক্তি বয়সের সঙ্গে সঙ্গে মোটা হবেন না, রোগাই থাকবেন। তাই ছবিতে মুখের ভাবটা শীর্ণ করেছে। গাল বসা, চোখের কোণে বলিরেখা, কানের পাশে চুলে পাক, থুতনির নিচে ঈষৎ লোল চর্ম, এই সবই সুখময় এঁকেছে। তাছাড়া ঠোঁটের কোণে হাসির আভাস দিয়েছে, কারণ তার মন বলেছে গণেশ মধুসূদনের জীবনটা মোটামুটি সুখেরই হবে। ছবি দেখে গণেশ মধুসূদন বললেন, বাহ, এ এক অদ্ভুত ব্যাপার। কিছুটা আমার বাবার এখনকার চেহারার সঙ্গে মিলে যাচ্ছে। আর মনে হয় আমাকে মেকআপ দিলেও এই চেহারা দাঁড় করানো যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আবার 25 বছর পরে দেখা হবে। আপাতত আপনার পারিশ্রমিকটা আপনাকে দিয়ে যাচ্ছি। শিলং লেকের ছবি শেষ করার জন্য সুখময়কে আরো কদিন থাকতে হয়েছিল, কিন্তু এই কদিনে গণেশ মধুসূদনের সঙ্গে আর দেখা হয়নি। লোকটা যে ভারী অদ্ভুত, এই চিন্তা সুখময়ের মনে অনেকবার উদয় হয়েছে। 25 বছর পরে কি সে সত্যি আবার আসবে? সেটা বলার কোনো উপায় নেই। এই 25 বছরে কত কি যে ঘটতে পারে, এটা ভেবে সুখময়ের মাথা ভোঁ ভোঁ করে উঠল। সুখময় সেন পোর্ট্রেট এঁকে যেমন নাম করেছিল, ল্যান্ডস্কেপ এঁকে তেমন করেনি। সমালোচকের মন্তব্য তাকে পীড়া দিয়েছিল ঠিকই, কিন্তু সেই সঙ্গে তার কিছুটা সে না মেনেও পারেনি। দৈনিক বার্তা কাগজের চিত্র সমালোচক অম্বুজ সান্যাল সুখময় সেন সম্পর্কে একটি দীর্ঘ আলোচনায় অনুযোগ করলেন যে প্রাচীন পথ ধরে চলাই হচ্ছে সুখময়ের উদ্দেশ্য, অথচ তার তুলির জোর আছে, রঙের উপর দখল আছে, টেকনিকে সে দক্ষ। তাহলে সে পুরনো পথ ছেড়ে আজকের রীতি অবলম্বন করবে না কেন? আর্ট তো চিরকাল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে তার রীতিনীতি পরিবর্তনও হয়। সুখময়কে মডার্ন হতেই হবে, নইলে তার কাজে অবসাদের ছায়া আসতে বাধ্য। 1975-এর মে মাসের প্রদর্শনীতে সুখময়ের নতুন ঢঙের কাজের নমুনা দেখা গেল। দু একজন সমালোচক প্রশংসা করলেন বটে, কিন্তু ছবি বিক্রি হলো না। অথচ সুখময় পেশাদারি চিত্রকর, ছবি এঁকেই তাকে পেট চালাতে হয়। এদিকে গোলমাল যা হবার তা হয়ে গেছে। মডার্ন আর্ট করতে গিয়েই সুখময়ের কাজ হলো। জীবনে সে প্রথম টের পেল অর্থাভাব কাকে বলে। নবীন নস্কর লেনে তার ফ্ল্যাটে 3খানা ঘরে সে বাস করে। তার সঙ্গে এতদিন ছিলেন তার মা এবং বাবা। 1980 ডিসেম্বরে সুখময়ের বাপের মৃত্যু হল। মার অনেক অনুরোধ সত্ত্বেও সুখময় বিয়ে করেনি। ভাগ্যিস, কারণ 1970-এর সুখময় আর 1980-এর সুখময়ের এখন অনেক পার্থক্য। শিল্পী হিসেবে তার যে আত্মপ্রত্যয় ছিল, সেটা সে হারিয়েছে। মডার্ন আর্ট সে এখনো করছে এবং স্বল্প মূল্যে কয়েকটা বিক্রিও হচ্ছে, কিন্তু তাতে তো আর সংসার চলে না। 85-তে সুখময়কে মাঝে মাঝে ফিল্মের বিজ্ঞাপন আঁকতে শুরু করতে হলো। তেল রঙে আঁকা বিরাট বিজ্ঞাপন রাস্তায় টাঙানো হবে। কে সে ছবি এঁকেছে তা কেউ জানতে চাইবে না। অত্যন্ত হীন জীবিকা, কিন্তু এছাড়া গতিও নেই। ফ্ল্যাটের 3টে ঘরের একটা ঘর ভাড়া হয়ে গেল। তাতে এক জ্যোতিষী এসে উঠলেন, নাম ভবেশ ভট্টাচার্য। ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো সুখময়ের। সুখময়ের ভবিষ্যৎ গণনা করে জ্যোতিষী মশাই কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না। 1986-র কোনো এক সময় জীবন সংগ্রামের চাপে পড়ে সুখময়ের স্মৃতি থেকে শিলংয়ের ঘটনাটা বেমালুম লোপ পেয়ে গেল। এই স্মৃতি লোপ পাওয়ার ব্যাপারটা ভারী অদ্ভুত। কখন যে সেটা ঘটে তা কেউ বলতে পারে না। 86-তে সুখময়ের মা মারা গেলেন। এখন সুখময়
একেবারে একা। তার সুদিনে তার যেসব বন্ধু জুটেছিল, প্রণব, সাত্তকী, অরুণ, এরা সকলেই সুখময়ের দুর্দিনে সরে পড়েছে। সুখময়ের বয়স এখন 52। এই বয়সেই রাত্তিরের টিমটিমে আলোতে সাইনবোর্ড এঁকে এঁকে তার চোখে ছানির উপক্রম। অথচ বাড়িওয়ালার তাগাদা এড়াতে তাকে ক্রমাগত কাজ করতেই হচ্ছে। বাড়িওয়ালা আগে যিনি ছিলেন তিনি মোটামুটি ভদ্রই ছিলেন, কিন্তু তিনি মরে গিয়ে তার বড় ছেলে এখন তার স্থান অধিকার করেছেন। ইনি পয়লা নাম্বার চামার, এর মুখে কিছুই আটকায় না। কিন্তু আশ্চর্য এই যে গালিগালাজও আজকাল সুখময় গা সওয়া হয়ে গেছে। সময় কারুর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 1995 সাল এসে পড়ল। সুখময়ের এখন আর একটি কাঁচা চুলও অবশিষ্ট নেই। অক্টোবরের 15, সেদিন বিজয়া দশমী। সুখময়ের ঘরের দরজায় টোকা পড়ল। সুখময় দরজা খুলে দেখল একটি বৃদ্ধ ভদ্রলোক, মাথায় ঢেউ খেলানো পাকা চুল আর নাকের নিচে একটা জাঁদরেল গোঁফ। ভদ্রলোকের হাতে একটি বেশ বড় চতুষ্কোণ খবরের কাগজের মোড়ক। দেখলে মনে হয় হয়তো ছবি আছে। সুখময় ভদ্রলোককে দেখে মোটেই সন্তুষ্ট হল না। এখন তার অচেনা লোকের সঙ্গে কথা বলার মেজাজি। বাড়ি ভাড়া 7 মাসের বাকি পড়েছে। বাড়িওয়ালা শাসিয়ে গেছেন এবারে মিটিয়ে না দিলে তিনি জোর করে তাকে ঘর ছাড়া করবেন। গুন্ডার সাহায্যে আজকাল সবই সম্ভব। আগন্তুকের মুখে কিন্তু হাসি। ঘরের ভিতরে ঢুকে বললেন, ভুলে গেছেন বুঝি? সুখময় কিঞ্চিৎ বিস্মিত হয়ে বলল, কি ব্যাপার? ভদ্রলোক বললেন, আজ কি তারিখ? 15 অক্টোবর। কি সন? 1995। তাও কিছু মনে পড়ছে না? শিলংয়ের সেই ঘটনা বেমালুম ভুলে গেলেন? প্রশ্নটা করতে আর হয়তো ভদ্রলোকের কণ্ঠস্বর শুনে সুখময়ের মনে যেন বিদ্যুৎ খেলে গেল। এক ঝলকে তার সব কথা মনে পড়ে গেল, কেবল ভদ্রলোকের নামটা ছাড়া। মনে পড়েছে, বলে উঠল সুখময়। আপনার একটা পোর্ট্রেট করেছিলাম আমি আজ থেকে 25 বছর আগে, কিন্তু আমি তো হেরে গেলুম। আপনার মাথা ভর্তি চুল, আপনার গোঁফ, আপনার জুলপি, এসব তো কিছুই আমি আঁকিনি। আমার চেহারা দেখে কারোর কথা মনে পড়ছে? এটা সত্যি কথা বটে। ভদ্রলোককে দেখেই সুকুমার কেন যেন চেনা চেনা লেগেছিল। আপনি বাংলা ফিল্ম দেখেন? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। তা দেখি না, তবে বাংলা ছবির বিজ্ঞাপন আঁকি। মনীষ গঙ্গোপাধ্যায়ের নামটা চেনা চেনা লাগছে কি? এই মনীষ গঙ্গোপাধ্যায় নাম করা চলচ্চিত্র অভিনেতা। বয়স হয়েছে, নায়কের অভিনয় করেন না, তবে জাদ্রেল চরিত্রাভিনেতা হিসেবে তার যথেষ্ট খ্যাতি আছে। সুকুমার বলল, এবার চিনেছি, আপনি তো ক্যারেক্টার রোল করেন, খুবই জনপ্রিয় অভিনেতা। আমি ফিল্মের বিজ্ঞাপনে আপনার ছবিও এঁকেছি। ভদ্রলোক হেসে বললেন, সেটা হলো আমার আজকের পরিচয়। মনীষ কিন্তু আমার আসল নাম নয়। আমার আসল নামে আপনি আমাকে চিনতেন 25 বছর আগে। সে নাম হলো গণেশ মুৎসুদ্দি। ঠিক, বলল সুখময়। আমি আপনার একটা পোর্ট্রেট করি 25 বছর পরে আপনার যে চেহারা হবে সেটা অনুমান করে। সে ছবির কথা আমার এখন স্পষ্ট মনে পড়ছে, কিন্তু সে চেহারার সঙ্গে আপনার চেহারার তো কোনো মিল নেই। কাজেই আমি কৃতকার্য নই। হলে আপনি আমাকে 5,000 টাকা দেবেন বলেছিলেন, সে টাকাও আমি দাবি করতে পারি না। কাজেই দাঁড়ান, আপনাকে সে ছবিটা দেখাই, বলে ভদ্রলোক মোড়ক খুলে ছবিটা টেবিলের উপর দাঁড় করালেন। তারপর বললেন, ভুলবেন না, আমি কিন্তু অভিনেতা। এবার দেখুন দেখি আমার দিকে। সুখময় ভদ্রলোকের দিকে চাইল। ভদ্রলোক এক টানে তার গোঁফ আর মাথার চুল খুলে ফেললেন।
সুখময় অবাক হয়ে দেখল তার সামনে হুবহু তার পোর্ট্রেটের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন গণেশ মুৎসুদ্দি। এটাই আমার আসল চেহারা, বললেন গণেশ মুৎসুদ্দি। এই চেহারা আপনি অদ্ভুত ক্ষমতা বলে 25 বছর আগেই অনুমান করতে পেরেছিলেন। আমি তখন ছিলাম ইন্স্যুরেন্স কোম্পানির চাকরে, কিন্তু অভিনয়ের শখ আমার তরুণ বয়স থেকেই। একবার এক বন্ধু পরিচালকের অনুরোধে পড়ে একটা বাংলা ছবিতে অভিনয় করি। প্রচুর সুনাম হয়। সেই থেকেই আমি অভিনেতা। নামটা বদলে নেই প্রথমেই, অর্থাৎ যা দেখছেন সবটাই আমার মুখোশ। টাক পড়ে যাচ্ছিল দেখে ফিল্মে পরচুলা ব্যবহার করতে শুরু করি। একটা গোঁফও নেই সেই সঙ্গে। আমার এই চেহারাটাই দর্শক পছন্দ করে, কিন্তু আমার আসল চেহারা হলো এই ছবির চেহারা। আপনাকে কথা দিয়েছিলাম, চেহারা মিললে পুরস্কার দেব। এই নিন সেই পুরস্কার। সুখময় দেখল যে তার হাতে চলে এসেছে একটি 20,000 টাকার চেক। গণেশ মুৎসুদ্দি এবার বললেন, শুনুন, আমি অভিনয় করি বলে যে আর্টের প্রদর্শনীতে যাই না তা নয়। আপনার এই মতিভ্রম হলো কেন বলুন তো? আপনার পোর্ট্রেটে এত সুন্দর হাত, সেই ছেড়ে আপনি অন্য লাইনে কেন গেলেন? সুখময় আর কি বলবেন, চুপ করে রইল। আমি আপনাকে বলছি, বললেন গণেশ মুৎসুদ্দি। আপনি সমালোচকের কথা ভুলে যান। আপনি আবার পোর্ট্রেট আঁকতে শুরু করুন। আমার ধারণা আপনার হাত এখনো নষ্ট হয়নি। গণেশ মুৎসুদ্দি ছবিটা আবার মোড়কে পুরে নিয়ে বললেন, আমি তাহলে আসি। আমার অ্যাডভাইসটা অগ্রাহ্য করবেন না। অগ্রাহ্য করেনি সুখময়, এবং তাতে আশ্চর্য ফলও পেয়েছিল। 1995 ডিসেম্বরে তার আঁকা পোর্ট্রেটের প্রদর্শনীতে নতুন করে তার দক্ষতার সুখ্যাতি হলো, আর সেই সঙ্গে ছবি বিক্রিও হলো ভালো। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেখরিনের সাথেই থাকবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।